আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, যার শিরোনাম হচ্ছে পদার্থের অবস্থা, অর্থাৎ স্টেটস অফ ম্যাটার। ঠিক আছে, তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। পদার্থের বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলোর ভর আছে এবং এরা স্থান দখল করে। তাহলে পদার্থ হওয়ার জন্য এটা একটা বেসিক বৈশিষ্ট্য যে তার ভর থাকতে হবে এবং স্থান দখল করতে হবে, অর্থাৎ তার একটা আয়তন থাকতে হবে। তো এটা হচ্ছে পদার্থ হওয়ার জন্য বেসিক বৈশিষ্ট্য। যেমন চেয়ার, টেবিল, খাতা, কলম, বরফ, পানি, বাতাস, এগুলো সবার ভর আছে এবং প্রত্যেকে স্থান দখল করে। এই জন্য এরা হচ্ছে হচ্ছে তোমার পদার্থ। এবং পদার্থের আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে বল প্রয়োগে বাধা দেয়। সেটা কি? বল প্রয়োগে বল প্রয়োগে বাধা দেয়। তাহলে এই তিনটা হচ্ছে পদার্থের মোট বৈশিষ্ট্য। পদার্থ হওয়ার জন্য মিনিমাম এই তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। একটি পদার্থ কঠিন, তরল ও গ্যাসীয়, এই তিন অবস্থাতেই থাকতে পারে। এই তিন অবস্থাতেই প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু বৈশিষ্ট্য ও ধর্ম দেখা যায়। এই বিষয়গুলোই এই অধ্যায়ে আলোচনা করা হবে। 2.1 পদার্থের অবস্থা। দ্য থ্রি স্টেটস অফ ম্যাটার। পদার্থ ও পদার্থের অবস্থা। তো এখানে লিখছে যে থ্রি স্টেটস অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের তিনটি অবস্থা। যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, কোনো কোনো পদার্থ তরল, আবার কোনো কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। যেমন কক্ষ তাপমাত্রায় চিনি, খাদ্য লবণ, মার্বেল ইত্যাদি কঠিন অবস্থায়, পানি, তেল, কেরোসিন ইত্যাদি তরল অবস্থায় এবং নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি গ্যাসীয় অবস্থায় থাকে। তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায়। তাহলে কিভাবে যায়? তাপমাত্রা পরিবর্তন করে বিভিন্ন পদার্থের যে তিনটে অবস্থা আছে এই অবস্থাটা পরিবর্তন করা যায়। নিচে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের কিছু ধর্ম ও বৈশিষ্ট্য আলোচনা করা হলো। তো এখানে একটা প্রশ্ন বলছে যে তাপমাত্রা পরিবর্তন করা হলে একই পদার্থ কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। উদাহরণ দাও। এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে বরফ। বরফের তাপমাত্রা যখন পানির তাপমাত্রা যখন কমানো হয় তখন হয় বরফ। পানির তাপমাত্রা যখন বাড়ানো হয় পানি, নর্মাল তাপমাত্রায় পানি, এবং এটাকে যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড চুলায় তাপ দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় তোমার জলীয় বাষ্প। একই সাথে তোমার আমরা চর্বির কথা বলতে পারি। চর্বিকে যখন আমরা তাপ দেই তখন এটা তরল হয়, কিন্তু এটা এটা সম্ভবত গ্যাস অবস্থায় যায়। এরকম এত বেশি তাপ তোমরা কখনো দেও নাই, কিন্তু তারপরও চর্বি এবং তরল এই দুইটা তো অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে তাপ প্রয়োগের ফলে সেটা কঠিন থেকে তরল হয়। তো এর পরের অংশে আমরা চলে যাই। 2.1.1 কঠিন পদার্থ অর্থাৎ সলিডস। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে। সব পদার্থের কণাগুলোর মধ্যেই এক ধরনের আকর্ষণ বল থাকে। তাহলে কি থাকে? সবগুলো সব পদার্থের যে কণা আছে সেই কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে। এই আকর্ষণ বলের নাম হচ্ছে আন্ত আকর্ষণ বল। তাহলে আন্ত আকর্ষণ বল কি? যে যে কোনো পদার্থের গঠনকারী যে কণাগুলো আছে বা অণুগুলো আছে এগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকে তাকে বলা হয় আন্ত আকর্ষণ বল। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্ত আকর্ষণ বল সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি কোথায়? কঠিন পদার্থে। এই কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট স্থানে থাকে। তাহলে কঠিন পদার্থে এই কণাগুলো কিভাবে থাকে? খুব কাছাকাছি থাকে এবং নির্দিষ্ট স্থানে থাকে, অর্থাৎ যেখানে সেখানে তারা চলাফেরা করতে পারে না। ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয় এবং সেই সাথে সাথে তাদের নির্দিষ্ট আয়তনও হয়। কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। একদমই যে হয় না তা না, হয়, কিন্তু খুবই কম সেটা। সামান্য, খালি চোখে ওইভাবে দেখা যায় না। আবার তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণেই বৃদ্ধি পায়। কঠিন পদার্থের কণাগুলো চলাচল বা স্থান স্থান ত্যাগ করতে পারে না, তবে নিজস্ব স্থানে কম্পন সৃষ্টি করতে পারে। তাহলে কঠিন পদার্থের কণাগুলো কি করে? তারা যে কোনো জায়গায় চলাচল করতে পারে না, কিন্তু তারা কি করতে পারে? এক জায়গা থেকে শুধুমাত্র কম্পিত হইতে পারে। তাহলে এটা আমরা মাথায় রাখবো যে নিজস্ব স্থানে শুধুমাত্র কম্পন সৃষ্টি করতে পারে এবং এরা চলাচল বা স্থান ত্যাগ করতে পারে না। ঠিক আছে, এই জন্য এদের কি হয়? নির্দিষ্ট আকার থাকে এবং নির্দিষ্ট
নির্দিষ্ট আকার থাকে এবং নির্দিষ্ট আয়তনও থাকে। এরপর আমরা যাই তরল পদার্থে। তরল পদার্থের ইংরেজি হচ্ছে লিকুইডস। তরল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই। যেমন কঠিন পদার্থের কি ছিল? নির্দিষ্ট ভর ছিল, নির্দিষ্ট আয়তন ছিল, নির্দিষ্ট আকারও ছিল। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট ভর এবং আয়তন আছে, কিন্তু এইটাতে মাথায় রাখতে হবে নির্দিষ্ট আকার নেই। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলক বেশি দূরত্বে থাকায় এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম হয়। তাহলে কি হয়? তরল পদার্থের কণাগুলো তুলনামূলকভাবে কি থাকে? একটু দূরে থাকে। এই জন্য এই কণাগুলোর মধ্যেকার আন্তঃ আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম থাকে, বাট গ্যাসীয় পদার্থের চেয়ে বেশি থাকে। তরল পদার্থে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না, মানে খুব অল্প পরিমাণে পায়, কঠিন পদার্থের চেয়েও বেশি কিন্তু খুব কম। তবে এই যে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন অধিক বৃদ্ধি পায়। তাহলে এইখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তরল পদার্থে যখন আমরা চাপ প্রয়োগ করি তখন তার আয়তন খুব বেশি হ্রাস পায় না। চাপ প্রয়োগ করে আয়তন খুব বেশি হ্রাস পায় না, তবে আয়তন বৃদ্ধি হয় সহজেই। তরলে তাহলে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তনটা কি হয়? বৃদ্ধি পায়। অর্থাৎ কণাগুলোর গতিশীলতা বৃদ্ধি পেতে পেতে তারা একটা সময় কি হয়ে যায়? গ্যাসে পরিণত হয়। তো এই আয়তন কঠিন পদার্থের আয়তনের তুলনায় কি বেশি? তাহলে এটা কি কঠিন পদার্থের তুলনায় বেশি হয়। তার মানে কঠিন পদার্থেও তাপ দিলে আয়তন বাড়ে, তরল পদার্থেও বাড়ে, কিন্তু তরলে একই তাপ দিলে তরলের আয়তনটা বেশি বাড়ে। প্রশ্ন হচ্ছে কেন তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের চেয়ে একটু দূরে অবস্থান করে? তার কারণ হচ্ছে ১ নম্বর, কঠিন পদার্থের কণাগুলো তরল পদার্থের কণাগুলোর মধ্যে গতিশক্তি বেশি। কি বেশি? গতিশক্তি বেশি থাকে, গতিশক্তি থাকে বেশি, আর আকর্ষণ থাকে কম। আন্তঃআণবিক আকর্ষণ, আমি শুধু আকর্ষণ লিখতেছি। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ যেটা, এটা থাকে কি কম। ফলে কণাগুলো কি হয়? একটু বেশি দূরে অবস্থান করে। ঠিক আছে? এরপর আমরা আসি গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট শুধু ভর থাকবে কিন্তু আয়তন এবং আকার নেই। তাহলে গ্যাসীয় পদার্থ শুধুমাত্র নির্দিষ্ট ভর থাকবে, আকার এবং আয়তন থাকবে না। মেইনলি যে কোনো পদার্থের ভর সবসময় নির্দিষ্ট হয়, ভর কখনোই পরিবর্তন হয় না। ভর হচ্ছে বস্তুর এমন একটা বৈশিষ্ট্য যেটা কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ এটা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের একটা কি ফিক্সড পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন, প্রোটনের একটা নির্দিষ্ট ভর আছে। ওই পরিমাণ, ওই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভর কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ পদার্থের মোট অণুর পরিমাণ, পরমাণুর পরিমাণ যদি অপরিবর্তিত থাকে, তাহলে ইলেকট্রন, প্রোটনের পরিমাণও কম বেশি হবে না। এই জন্য ভর একই থাকবে। পদার্থের অবস্থা পরিবর্তন হতে পারে, কঠিন থেকে তরল, তরল থেকে তার আয়তন পরিবর্তন হতে পারে। অর্থাৎ কণাগুলো কঠিনে কি থাকে? মনে করো 50টা পরমাণু আছে, 50টা একটা পদার্থে 50টা অণু আছে। এই 50টা অণু কাছাকাছি থাকলেও 50টা অণুই থাকবে, আর দূরে থাকলেও কি 50টা অণুই থাকবে। তাহলে পদার্থের যে অবস্থাটা, বাহ্যিক যে অবস্থা, এই তিনটে অবস্থা কঠিন, তরল এবং গ্যাস, এই অবস্থাটা মেনলি নির্ভর করতেছে এই অণু বা পরমাণুগুলো কত কাছে বা কত দূরে থাকতেছে সেটার উপর। তাদের সংখ্যাটা কিন্তু এখানে কি থাকতেছে? সেম থাকতেছে। সংখ্যাটা সেম থাকতেছে, তার মানে তাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সংখ্যাও সেম থাকতেছে। ফলে তাদের ভরটাও কি সেম থাকতেছে। তখন ভর আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মোট ভরই হচ্ছে একটা বস্তুর কি মোট ভর। আচ্ছা, এই জন্য যখন অবস্থার পরিবর্তন হয় পদার্থের, ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু তার আকার পরিবর্তন হয়। তারা বিভিন্ন শেপে থাকে। আয়তনের পরিবর্তন হয়, যখন দূরে দূরে যায় আয়তন বাড়ে, কাছে কাছে থাকে আয়তন কমে। তো যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে রাখলে পদার্থটি ধারক পাত্রের পুরো আয়তন দখল করে নেয়। তাহলে গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আয়তন নেই। এ যত যত বড়ই পাত্র হবে না কেন, তত বড় পাত্রেই সে এটা ছড়িয়ে পড়বে। তখন এই কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ নেই, শুধুমাত্র গতিশক্তি। তাদের গতিশক্তিটা হচ্ছে কি অনেক বেশি, শুধু বেশি না, তাদের গতিশক্তি হচ্ছে অনেক বেশি। আর আকর্ষণ বল শুধু কম না, আকর্ষণ বলটা হবে কি অনেক কম। আকর্ষণ বল কি অনেক কম, আর গতিশক্তিটাও কি অনেক পরিমাণে বেশি। ফলে ফলে এদের ফলে এরা যেখানে খুশি সেখানে যেতে পারে। এই জন্য যে যত বড় পাত্রেই রাখা হোক না কেন, পুরো পাত্রেই এই কণাগুলো কি করে? ছোটাছুটি করে। তো গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন ও তরল পদার্থের চেয়ে অনেক দূরে দূরে অবস্থান করে।
তাই এদের আন্তঃকণা আকর্ষণ বলটাও কি খুব কম, অনেক দূরে থাকে, আকর্ষণ বল কম। অনেক দূরে থাকে বলে আকর্ষণ বল কম, আবার আকর্ষণ বল কম বলে কি অনেক দূরে থাকতে পারে। মেইন কাজটা আছে, মূলত মেইন কারণ হচ্ছে একটা পদার্থের প্রধান যে যে জিনিসটা দেয় সেটা হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পাওয়া এবং গতিশক্তি কমে যাওয়াটাই হচ্ছে কি মেইন কারণ। তো আকর্ষণ বল মোটামুটি ফিক্সড থাকে, কিন্তু গতিশক্তি যখন বেড়ে যায় তখন ওই আকর্ষণ বল খুব একটা কাজ করে না, আর যখন গতিশক্তি কমে যায় তখন আকর্ষণ বলটা তুলনামূলকভাবে বেশি কাজ করতে পারে। তো গতিশক্তি কেন বাড়ে? মেইনলি তাপ প্রয়োগের কারণে। মেইনলি পদার্থের তিন ধরনের যে অবস্থার পরিবর্তন হয় এটার পিছনে প্রধানত দায়ী হচ্ছে তাপমাত্রা। এছাড়াও তাপ প্রয়োগ করে অনেক সময় পরিবর্তন হয়, কিন্তু বাট তাপ তাপমাত্রাটা আছে এখানে প্রধানত দায়ী। তাহলে তাপ প্রয়োগ করলে কণাগুলোর কি হয়? তাপ প্রয়োগ করলে কণাগুলোর গতিশক্তি বেড়ে যায়। কি হয়? তাপ প্রয়োগ করলে পদার্থগুলোর গতিশক্তি বেড়ে যায়, এবং এইটাই মূলত পদার্থের তিনটা অবস্থা তৈরি করার জন্য দায়ী। তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়, যেহেতু এগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। ফলে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে খুব সহজেই এদেরকে কাছে নিয়ে আসা পসিবল। অনেক গ্যাপ থাকে মাঝখানে, এই গ্যাপগুলো পূরণ হয়ে যায়। আবার তাপ প্রয়োগ করলে পদার্থের আয়তন অনেক বেড়ে যায়, তার কারণ হচ্ছে এগুলো এমনিতেই গতিশক্তি, আবারও যদি এখানে তাপ প্রয়োগ করা হয় সেই গতিশক্তিগুলো আরও বেশি হয়ে যাবে, ফলে এরা আরও বেশি দূরে ছোটাছুটি করতে পারবে, ফলে আয়তন কি হবে? আরও বেড়ে যাবে। তো এটা গেল একটা বিষয়। এবার কণা তত্ত্বের সাহায্যে এটার ব্যাখ্যা, কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। সকল পদার্থই ক্ষুদ্রতম ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে, সেটা আমরা দেখলাম। আবার কণাগুলোর গতিশক্তিও আছে। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে। তো এটা অনেক সময় ক নম্বরে আসে, কণার কণার গতিতত্ত্ব কাকে বলে। তো একটা পদার্থের কণাগুলোর মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, একটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আর একটা হচ্ছে তাদের মধ্যেকার গতিশক্তি। তো এই দুইটা পদার্থ, একটা পদার্থের মধ্যে এই দুইটা জিনিস কি পরিমাণে আছে, কোনটা বেশি কোনটা কম, নাকি দুইটাই মাঝারি। তো এই এই জিনিস, এগুলোর বিভিন্ন মানের কারণে পদার্থের মূলত তিনটা অবস্থা হয়। তিনটা অবস্থাকে এইভাবে এই দুইটা জিনিসের মাধ্যমে ব্যাখ্যা করাটাকে বলা হচ্ছে কণার গতিতত্ত্ব। যখন কোনো পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। তাহলে আমরা দেখলাম কি, যখন আকর্ষণ শক্তিটা অনেক বেশি থাকবে কণাগুলো খুব কাছাকাছি থাকবে এবং গতিশক্তি সেক্ষেত্রে থাকবে কম। এই জন্য তারা নিজেদের অবস্থার কি করতে পারবে না, কোনো পরিবর্তন করতে পারবে না। এই অবস্থা হলো পদার্থটির কঠিন অবস্থা। তাহলে কঠিন অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ শক্তি থাকে সবচেয়ে বেশি আর গতিশক্তি থাকে সবচেয়ে কম, ফলে কণাগুলো এক জায়গায় ফিক্সড হিসেবে থাকে। এই জন্য তখন এটাকে আমরা বলি কি কঠিন পদার্থ। এরপর আছে, যদি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হয়, অর্থাৎ কঠিন পদার্থে তাপ দেওয়া হলে পদার্থের কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে। যে তাপ প্রয়োগ করলে কণাগুলো কি করে? তাপ শক্তি গ্রহণ করে গতিশীল হয়। যে কোনো জিনিসের গতিশীলতার পিছনে দায়ী কিন্তু হচ্ছে তাপ শক্তি। ফলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়। তাহলে এই যখন গতিশক্তি বেড়ে যায় তখন আকর্ষণ শক্তিটা কমে যায়, ফলে কণাগুলো কিছুটা গতি গতিশক্তি প্রাপ্ত হয়। যখন তাপ প্রয়োগ করে গতিশক্তি গ্রহণের কারণে তার গতিশীল হওয়ার চেষ্টা করে, আবার উল্টা দিকে অধিক উত্তপ্ত হওয়ার কারণে আকর্ষণ শক্তি কমে যায়। তাহলে একদিকে আকর্ষণ শক্তি কমে গেল, আরেকদিকে গতিশক্তি বেড়ে গেল, সেক্ষেত্রে পদার্থটা কি হবে? কণাগুলো অনেক বেশি গতিশীল হবে পদার্থের। তো পদার্থের তখন এই যে অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় তরল অবস্থা। এই অবস্থায় কি হয়? কণাগুলো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কি করে, একটা নির্দিষ্ট নির্দিষ্ট এরিয়ার মধ্যে যেখানে খুশি সেখানে কণাগুলো কি করতে পারে? ছোটাছুটি করতে পারে, কিন্তু এই এরিয়ার বাইরে যেতে পারে না। এই কারণে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু আকার থাকে না। যেহেতু নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে কোনো জায়গায়, যে নির্দিষ্ট ভলিউমের মধ্যে যে কোনো জায়গায় ছোটাছুটি করতে পারে, তাহলে আকারটা কি হয়? শেপটা নষ্ট হয়ে যায়, কিন্তু আকারটা কি থাকে? আয়তনটা কি থাকে? ফিক্সড থাকে, যে ওই এরিয়ার ওই আয়তনের বাইরে যেতে পারবে না। যে তরল অবস্থায় পদার্থে যদি আরো বেশি তাপ দেওয়া হয় তখন কণাগুলো তাপশক্তি নিয়ে গতিশক্তিকে আরো বৃদ্ধি পায়, এবং একসময় গতিশক্তি এত বেড়ে যায় যে কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে। তাহলে এখানে কি হয়? যদি আরো এই তরল পদার্থে আরো তাপ দেওয়া হয় তাহলে তারা অনেক বেশি তাপশক্তি গ্রহণ করে এবং আকর্ষণ শক্তি অনেক কমে যায়,
ফলে তারা একটা আর একটার আকর্ষণ শক্তি থেকে মুক্ত হয়ে ফ্রিলি কি করতে পারে, ছোটাছুটি করতে পারে যে কোনো দিকে। পদার্থের এই অবস্থাটাকে বলা হচ্ছে কি গ্যাসীয় অবস্থা। তাহলে আমরা দেখলাম গ্যাসীয় অবস্থায় এই যে বাউন্ডারি, এই বাউন্ডারিটা আর কি থাকে না, এখন যেখানে খুশি সেখানে কণাগুলো ছোটাছুটি করতে পারবে। ফলে আকার তো আগেই নষ্ট হয়ে গেছে কঠিন থেকে তরল হওয়ার পর, এবার কি নষ্ট হয়ে গেল, এবার আয়তনটাও কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তাহলে গ্যাসীয় অবস্থায় পদার্থের কোনো নির্দিষ্ট আয়তন থাকে না, তাকে যে আয়তনের পাত্রে রাখা হবে কণাগুলো সেই আয়তনেই ছোটাছুটি করতে থাকে। এজন্য গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই, যে পাত্রে রাখা হয় সে পাত্রের আয়তনেই গ্যাসের আয়তন, এতে যে পরিমাণই হোক না কেন, যত বড়ই হোক না কেন, পুরো ঘরেই তারা কি করবে, পুরো জায়গাতেই তারা ছোটাছুটি করবে। গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পর যদি আরো তাপ দেওয়া হয় তখন কণাগুলো আরো জোরে ছুটতে থাকবে, অর্থাৎ গতিশক্তি কি হবে, আরো বেড়ে যাবে। কিন্তু এরপর আর কোনো চতুর্থ অবস্থা তৈরি হবে না এই এই বিষয়ে। তবে অনেক বেশি তাপ দিলে সেটা আর একটা চতুর্থ অবস্থা তৈরি হবে, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। ফিজিক্সে আমরা পড়ছি, কেমিস্ট্রিতে হয়তো এটা নিয়ে আলোচনা করা হয়নি। অর্থাৎ তাপমাত্রা বাড়াতে বাড়াতে যদি 1000 লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় তখন দেখা যায় ইলেকট্রনগুলো কি হয়ে যায়, শেষ কক্ষপথের একটা দুইটা ইলেকট্রন, গ্যাসীয় কণাগুলোর শেষ কক্ষপথের একটা দুইটা ইলেকট্রন মুক্ত হয়ে যায়। ফলে ইলেকট্রন, এবং আমরা জানি ইলেকট্রন ছেড়ে দিলে সেগুলো আয়ন হয়ে যায়, পজিটিভ আয়ন। এই পজিটিভ আয়ন এবং ইলেকট্রন সবকিছু মিলে এটা একটা নতুন অবস্থা তৈরি হয়, সেই অবস্থাটাকে বলা হয় পদার্থের চতুর্থ অবস্থা, যার নাম হচ্ছে কি প্লাজমা। ঠিক আছে। তো এখানে একটা নতুন, তাহলে ওই জিনিসটা আমরা আলোচনা করে ফেললাম। এটা অনেক সময় খ নম্বরে আসে যে পদার্থের গতিতত্ত্ব দিয়ে পদার্থের তিনটে অবস্থাকে ব্যাখ্যা করো, আশা করি তোমরা পারবা। এরপর হচ্ছে ব্যাপন। তো ব্যাপন জিনিসটা কি, এটা খুব, এই সংজ্ঞাটা খুবই আসে পরীক্ষায়। তো তো আমরা দেখি এটা কি, কোনো মাধ্যমে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে, সহজ কথায়। তাহলে কোনো মাধ্যমে, কোনো মাধ্যমে, সেটা যে মাধ্যমটা যে কোনো মাধ্যম হইতে পারে, এবং যে পদার্থটা ছড়িয়ে পড়বে সেটাও কি হইতে পারে, কঠিন হইতে পারে, তরল হইতে পারে, বায়বীয় হইতে পারে। তাহলে এখানে দুইটা পদার্থ, দুই সেট পদার্থ লাগবে, মানে দুইটা পদার্থ, এবং দুইটা পদার্থ থাকতে হবে। দুইটা পদার্থের মনে করো এখানে একটা পদার্থ আছে, এটা একটা মাধ্যম, আর এই মাধ্যমের মধ্যে কিছু পদার্থ থাকবে। এখন এই মাধ্যমটা কি হইতে পারে, মাধ্যমটা যে কোনো মাধ্যম হইতে পারে, ওই যে পদার্থটা ছড়িয়ে পড়বে সেটাও কি যে কোনো পদার্থ হইতে পারে। অর্থাৎ কঠিনের মধ্যে কঠিন, তরলের মধ্যে তরল, গ্যাসের মধ্যে গ্যাস, কঠিনের মধ্যে তরল, তরলের মধ্যে কঠিন, গ্যাসের মধ্যে কঠিন, কঠিনের মধ্যে গ্যাস, এরকম যে কোনো কম্বিনেশন হইতে পারে। তবে শর্তটা হচ্ছে যে কি, ওই মাধ্যমটার মধ্যে, এই মাধ্যমের মধ্যে এই যে পদার্থটা আছে, এই পদার্থটা কি হইতে হবে, ছড়িয়ে পড়তে হবে। ছড়িয়ে পড়ার জন্য কোনো ধরনের বাহ্যিক বল প্রয়োগ করা হবে না, এরা এমনিতেই একা একাই কি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়বে। এই প্রক্রিয়া ঘটনাটা হচ্ছে ব্যাপন। তাহলে এখানে দুইটা জিনিস ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে একটা পদার্থ আর একটা মাধ্যমে, যে মাধ্যমটা যে কোনো কিছু হইতে পারে, দুইটা জিনিস, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আর একটা হচ্ছে সমানভাবে, স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। তো ব্যাপনের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে সেন্ট। কঠিন পদার্থের ব্যাপনও হয়, যেমন পানির মধ্যে রং যদি ছিটায় দেওয়া হয়, তখন এই রং, বা পানির মধ্যে যদি চিনি লবণ দেওয়া হয়, তাহলে এগুলো এই তরল পদার্থের মধ্যে এই চিনি বা লবণগুলো আস্তে আস্তে পুরো পানি দিকে ছড়িয়ে যায়। তো ব্যাপন প্রক্রিয়ায় কঠিন তরল কিংবা গ্যাসীয় পদার্থ উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। তাহলে এখানে এমসিকিউটা গুরুত্বপূর্ণ, যে কোন, যে পদার্থগুলো যাবে কোথা থেকে কোথায় যাবে। যেখানে বেশি থাকবে ওইখান থেকে, যেখানে কম থাকবে ওখানে যাবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে এখানে মাধ্যমটা না, মাধ্যমটা যেরকম আছে সেরকমই থাকবে, যে পদার্থটা বিপিত হবে সেই পদার্থটা যেখানে বেশি আছে ওইখান থেকে ওই পদার্থটা যেখানে কম আছে বা নাই সেখানে চলে যাবে। যেমন ঘরের এক কোণে একটি সুগন্ধির শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধি ছড়িয়ে পড়ে, এটি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। যে পদার্থের ছড়িয়ে পড়তে সময় কম লাগে সেই পদার্থের ব্যাপন হার বেশি, এবং যে পদার্থের ছড়িয়ে পড়তে সময় বেশি লাগে সেই পদার্থের ব্যাপন হার কম। তাহলে ব্যাপন হার বলতে বোঝায় যে সময়ের সাপেক্ষে এই ব্যাপিত পদার্থগুলো কত দূর যাচ্ছে। তাহলে যে
যে তাড়াতাড়ি অনেক দূরে ছড়িয়ে যাবে তার ব্যবহার কি হবে, বেশি হবে, অর্থাৎ সময় লাগবে কম। এক ঘরের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তার সময় লাগবে কি কম, এটা হচ্ছে ব্যবহার বেশি, অল্প সময়ে অধিক দূরে যাবে। আর একটা হচ্ছে ব্যবহার ওদের বেশি, আরো ব্যবহার কম হবে কোনটা, যে ঘরের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সময় লাগবে বেশি, অর্থাৎ একই পরিমাণ দূরত্ব যেতে তার সময় লাগবে বেশি, অথবা একই সময়ে তারা কম দূরত্ব যেতে পারবে। এইরকম পদার্থের ইয়াকে বলা হয় ব্যাপন হার কম। তাহলে যে পদার্থের আণবিক ভর বেশি সেই পদার্থের ব্যাপন হার কম হবে। তাহলে আমরা জানি যে ভারী জিনিস নড়াচড়া করতে পারবে কম, ব্যাপন হার যেহেতু স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেক্ষেত্রে যেটা ভারী হবে, যেটার ওয়েট বেশি হবে, সেটার ব্যাপন হার কম হবে। মেনলি ব্যাপন হার হচ্ছে আণবিক ভরের ব্যস্তানুপাতিক। ব্যাপনের হারকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর হচ্ছে ব্যস্তানুপাতিক অফ আণবিক ভর, আর প্রপোর্শনাল অফ 1/m, অর্থাৎ ব্যাপন হার হবে কি আণবিক ভরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আণবিক ভর যত বেশি হবে ব্যাপন হার তত কম হবে। ঠিক আছে, তাহলে দুইটা পদার্থের মধ্যে যদি আমরা, যেমন আমরা এখানে উদাহরণ দেওয়া আছে, যে কোনো দুইটা পদার্থ, মনে করো যে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাসের মধ্যে যদি আমরা উদাহরণ হিসেবে তুলনা করি, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর 2 আর অক্সিজেনের আণবিক ভর 16, তাহলে এই দুইটার ব্যাপন হার কত হবে? তাহলে এর যে ব্যাপন হার হবে, অক্সিজেনের ব্যাপন হার হবে তার 8/1 তাহলে এদের অনুপাত হচ্ছে কত? 2/16 সমান 1:8। তাহলে হাইড্রোজেনের ব্যাপন হার অক্সিজেনের ব্যাপন হারের চেয়ে কত গুণ হবে? 8 গুণ হবে। তাহলে এক সেকেন্ডে অক্সিজেন যত দূর যাবে, হাইড্রোজেন যাবে তার চেয়ে কত গুণ? 8 গুণ বেশি ডিস্টেন্স অতিক্রম করবে। ঠিক আছে, তো এখানে একটা পরীক্ষা দিয়েছে, সেটা যদি আমরা দেখি, এটা অনেক সময় এখান থেকে অনেক সময় ম্যাথ আসে, ব্যাপন হার হিসাব করতে বলে যে কক্ষ তাপমাত্রায় একটি কাঁচের পাত্রে কিছু বিশুদ্ধ পানি নাও, এ পানিতে সামান্য গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছেড়ে দাও। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ইয়া হচ্ছে তোমার সংকেত হচ্ছে KMnO4। তো কেমিস্ট্রির ক্ষেত্রে একটা, কেমিস্ট্রি পড়ার সময় একটা জিনিস মাথায় সেট রাখতে হবে যে এটা অনেকটা এরকম, আমরা যখন ইয়া খেলি, এই যে কি যেন বলে, দৌড়ায় না, খেলাটার নাম কি যেন বললো, টেম্পল রান যখন আমরা খেলি, বা এরকম সার্ফিং, অনেক ধরনের গেম আছে। তো এগুলো খেলার সময় দুইটা লক্ষ্য থাকে, একটা হচ্ছে পিছনের যে ইয়া আছে, দানব আছে, সেটা থেকে নিজেকে রক্ষা করতে হবে। সেই সাথে সাথে কি করতে হবে, রাস্তায় কি থাকে দেখবা, এরকম ছোট ছোট অনেকগুলো কি থাকে, কয়েন পড়ে থাকে, সেটা সোনার, গোল্ড হতে পারে বা অন্য অনেক কিছুই। তো টার্গেট থাকে দুইটা, কি করতে হবে, রাস্তায় যাওয়ার সময় যত গোল্ড আছে, যত কয়েন আছে, সব কি করতে হবে, ব্যাগের মধ্যে ভরতে হবে, ওটা কালেক্ট করতে হবে। তো এটা হচ্ছে ওই খেলার কি অন্যতম একটা লক্ষ্য। ঠিক সেই রকম কেমিস্ট্রি পড়ার সময় প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত তোমরা যত ধরনের এই যে ইয়া পাবা, সংকেত পাবা, বিক্রিয়া পাবা, সবগুলোই ওই রকম টেম্পল রান খেলার মতো গোল্ড কালেক্ট করার মতো করে মাথায় এটা কি করতে হবে, সেট করে রাখতে হবে। তার কারণ এই প্রসেসে কেমিস্ট্রির ইকুয়েশন, কেমিস্ট্রির সংজ্ঞা, কেমিস্ট্রির প্রতীক এবং সংকেত যদি কেউ মুখস্থ না করে, তাহলে এটা পরবর্তীতে অনেক কঠিন হয়ে যাবে, সো টাফ হয়ে যাবে। কারণ এখানে কেমিস্ট্রিতে সংকেত, প্রতীক, বিক্রিয়া এগুলো মুখস্থ করতেই হবে সবাইকে। কিছু টেকনিক আছে, কিছু যুক্তি প্রয়োগ করে কিছু বিক্রিয়া ঘটানো যায়, কিন্তু বেশিরভাগ বিক্রিয়াই মুখস্থই রাখতে হয়, তাছাড়া পারা যায় না। সো এই জন্য টেম্পল রান খেলার মতো এখানে প্রত্যেকটা সংকেত, প্রত্যেকটা বিক্রিয়া, প্রত্যেকটা প্রতীক কি করতে হবে, মাথার মধ্যে সেট করে নিতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংজ্ঞা হচ্ছে, সংকেত হচ্ছে এটা। তো লক্ষ্য করো, কিছুক্ষণ পর দেখবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানাগুলো দ্রবীভূত হয়ে গোলাপি দ্রবণে পরিণত হয়েছে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলো পানির মধ্যে এদিক সেদিক ছড়িয়ে পড়ছে। তাহলে এইখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য হইতে পারে, সেটা হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন পানিতে দেওয়া হয় তখন সেটা কেমন কালার হয়, সেটা হচ্ছে গোলাপি কালার হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট পানিতে মিশলে গোলাপি কালার হয়। ফলে
কিছু সময় পর দেখা যাবে পুরো পাত্রে গোলাপি রং ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে পানিতে তথা তরল মাধ্যমে কঠিন পদার্থ ব্যাপিত হয়েছে। এই যে কঠিন তরলের মধ্যে কি হলো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু কঠিন পদার্থ, আস্তে আস্তে পুরো তরলে ছড়িয়ে পড়লো। তো এটা হলো তরল, কঠিন তরলের মধ্যে কঠিনের ব্যাপন। তরলে কঠিন পদার্থের ব্যাপন হার অনেক কম হয়, তবে এক্ষেত্রে তাপ প্রয়োগ করা হলে ব্যাপন হার বেশি হয়। তাপ প্রয়োগ করলে আমরা জানি পরিচলন পদ্ধতিতে তরলের কণাগুলো উত্তপ্ত হয়, নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠে, সেই সাথে সাথে সে কঠিন পদার্থটাকেও কি করে, বহন করে নিয়ে আসে। এই জন্যই মেনলি তাপ প্রয়োগ করলে ব্যাপন হার বেড়ে যায় তরলের মধ্যে। যেমন গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরীক্ষাটি সম্পন্ন করা হলে দেখা যাবে ঠান্ডা পানির চেয়ে গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলো দ্রুত ছড়িয়ে পরে সমগ্র পানিকে গোলাপি বর্ণে পরিণত করছে। তার কারণ হচ্ছে তাপ প্রয়োগ করলে আমরা জানি নিচের পানি উত্তপ্ত হয়ে কোথায় যায়, উপরের দিকে যায়, আর উপরের ঠান্ডা পানি আবার নিচের দিকে আসে। সেক্ষেত্রে অবশ্যই কি হবে, এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজে উপরে যাওয়ার পরিবর্তে পানিটাই তাকে কি করতেছে, এই রঙিন পানিটা নিজেই উপরে চলে যাচ্ছে। এখানে তাহলে পানিটা ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে নিয়ে বহন করে উপরে যাচ্ছে, তাহলে রঙিন পানিটাই উপরে যাচ্ছে এখানে। ঠিক আছে, এই জন্য এটা তাড়াতাড়ি পুরো পাত্রে ছড়িয়ে পড়বে। তাহলে তাহলে কি হবে, তাড়াতাড়ি তোমার সহজে এটা ইয়ে হবে। আবার যদি গরম পানিতে দাও, মানে ফুটানো না ফুটিয়ে, যদি না মানে ধরো যে কন্টিনিউয়াসলি তাপ দিচ্ছ না, পুরোটা আগে গরম করে নিয়েছো তারপর দিয়েছো, তারপরও বেশি দ্রুত পড়বে। তার কারণ দ্রুত তোমার ব্যাপিত হবে। তার কারণ হচ্ছে আমরা জানি যে কোনো কোনো পদার্থকে তাপ দিলে পদার্থের যে কণাগুলো আছে, যে কণা তত্ত্বে আমরা পড়লাম, তাপ দিলে কণাগুলোর মধ্যে গতিশীলতা কি হয়, বৃদ্ধি পায়। তো স্বাভাবিকভাবেই কঠিন পদার্থের তরলের মধ্যে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে তার কণাগুলোর গতিশীলতা বৃদ্ধি পাবে, এবং তাহলে ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ধারণকারী যে পানির কণাগুলো আছে এগুলো খুব সহজে কি করবে, পুরো পাত্রে অধিক দ্রুততার সাথে ছড়িয়ে পড়তে পারবে, ফলে তাদের সাথে সাথে রংটাও কি হবে, ক্যারি করবে। পরীক্ষা 2, কক্ষ তাপমাত্রায় একটি বিকারে কিছু পরিমাণ বিশুদ্ধ পানি নিয়ে এতে সামান্য পরিমাণ তরল নীলের দ্রবণ যোগ করো। নীল হচ্ছে কি, নীল তোমরা সবাই জানো তুতে, কপার কপার সালফেট। তো কিছুক্ষণের মধ্যে দেখবে বিকাশের সমস্ত পানি নীল রং ধারণ করেছে, অর্থাৎ নীলের দ্রবণের কণাগুলো সমস্ত পানিতে ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে পানিতে তরল পদার্থ ব্যাপিত হয়েছে। সমস্ত কক্ষ তাপমাত্রায় কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপনের চেয়ে তরল নীলের দ্রবণের ব্যাপনের অনেক কম সময় লেগেছে। তার কারণ হচ্ছে এই নীলটা তরল নীল, ইয়ে বাজারে 2 ধরনের নীলই পাওয়া যায়। পাউডার নীল পাওয়া যায়, সেটা হচ্ছে কঠিন, আবার তরল নীল পাওয়া যায়। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কঠিন ছিল আর নীল ছিল তরল, তাহলে তরলের ব্যাপনটা কি হবে, অনেক তাড়াতাড়ি হবে। তো তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন হারের চেয়ে তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপন হার কি থাকবে, বেশি থাকবে। তার কারণ ওটা অলরেডি তরল অবস্থাতেই আছে, আর কঠিনকে আগে তরলের সাথে মিশতে হয়েছে, তারপর যাইতে হয়েছে, আর তরলটা তো অলরেডি তরল আছে, সহজে মিশে গেছে। তো তাপের প্রভাবে এই ব্যাপন হার আরো বেশি হয়। তাহলে কঠিন গরম পানিতে যদি নীল দেওয়া হয় তাহলে এটা আরো বেশি কি হবে, ব্যাপিত হবে। কঠিন এবং তরল পদার্থের ন্যায় গ্যাসীয় পদার্থ তরল মাধ্যমে ব্যাপিত হয়, তবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরল মাধ্যমে কঠিন এবং তরল পদার্থের চেয়ে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার বেশি হবে। তার মানে একটা নির্দিষ্ট মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন হার সবচেয়ে কম হবে, তরল পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি আরো বেশি হবে, গ্যাসের ব্যাপন হার আরো বেশি হবে। তার কারণ আমরা জানি কঠিনের ভর বেশি, ঘনত্ব কম বেশি, তরল পদার্থের ঘনত্ব তুলনামূলক একটু কম হয়, গ্যাসীয় পদার্থের ঘনত্ব ভর আরো কি হয়, কম হয়। তখন অল্প গ্যাসের ক্ষেত্রে অনেক অল্প জায়গায় কি, কঠিনের ক্ষেত্রে অল্প জায়গায় অনেক কণা থাকে, তরলের ক্ষেত্রে আর একটু কম থাকে, গ্যাসের ক্ষেত্রে অনেক কম কণা থাকে ঘনত্ব কম হওয়ার কারণে। এরপর ব্যাপন হারের পরীক্ষা, অর্থাৎ যেটা দেখলাম যে আণবিক ভরের সাথে ব্যাপন হার যে R∝1/m, অর্থাৎ ব্যাপন হার হচ্ছে একটা পদার্থের তোমার আণবিক ভরের ব্যস্তানুপাতিক। তো এটা অবশ্যই একই অবস্থায় একই রকম মাধ্যমের ক্ষেত্রে পরীক্ষাটা করতে হবে। এই পরীক্ষার জন্য দুই মুখ খোলা একটি লম্বা কাঁচনল নিতে হবে। এক খণ্ড তুলাকে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে ভিজাও এবং অপর খণ্ড তুলাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভিজাও এবং
এবার ওই লম্বা কাঁচনলটির মুখে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা এবং অপর মুখে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সিক্ত তুলা দিয়ে বন্ধ করো। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাস বেপিত হবে। ঠিক আছে, তাহলে দুই দিক থেকে দুইটা পদার্থ, দুইটা গ্যাস কি হবে, বেপিত হবে। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো কাঁচনলের ভিতরে একটি নির্দিষ্ট স্থানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি করেছে। তাহলে এখানে এমসিকিউ গুলো এখানে একইভাবে সংকেতগুলো মাথায় রাখবা। আর সাদা ধোঁয়া, অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়ার কালার হচ্ছে কি সাদা, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সাদা ধোঁয়ার অবস্থান কাঁচনলের ঠিক মাঝামাঝি হবে না, এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের কাছে হবে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে দূরে অবস্থান করবে। অর্থাৎ একই সময়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কম দূরত্ব এবং অ্যামোনিয়া গ্যাস বেশি দূরত্ব অতিক্রম করেছে। এ পরীক্ষা থেকে বোঝা যায় যে অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস থেকে দ্রুত ছড়িয়ে পড়ে বা বেশি দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হারের চেয়ে বেশি। এর কারণ মূলত এদের আণবিক ভর। যে গ্যাসের আণবিক ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি। এখানে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর আছে 36.5। তাহলে এটার হাইড্রোজেন ক্লোরাইডটা বেশি, তাই অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের চেয়ে দ্রুত ব্যাপিত হয়েছে, অর্থাৎ সেটি বেশি দূরত্ব অতিক্রম করেছে। এটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটাকে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলে। তাহলে এখানে এক্সপেরিমেন্টটা হচ্ছে এইরকম। তো এখানে আমরা যদি এটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, এটা হচ্ছে একটা কাঁচনল। এই কাঁচনলের এই মাথায় হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এর মিশানো কি, মানে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে কি এখানে মিশানো হয়েছে, তরল হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখান থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কি হবে, বেপিত হয়ে এদিকে যাবে। আর এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভেজানো তুলা, এখান থেকে তোমার অ্যামোনিয়া গ্যাস কি হবে আস্তে আস্তে, তাহলে এই দুইটা ভেঙে যাবে অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে তোমার কি হবে, অ্যামোনিয়া উৎপন্ন হবে। এখানে অ্যামোনিয়া গ্যাস বের হবে আর এখান থেকে অ্যাসিড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হবে। এখানে অ্যামোনিয়ার ভর হচ্ছে কত, এখানে নাইট্রোজেনের ভর আমরা জানি, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে কি 7, তাহলে এটা ভর আছে 14, আর হাইড্রোজেন 3টা হচ্ছে 3, তাহলে 14 আর 3 হচ্ছে কত, 17। আর এইদিকে থাকবে কি HCl, HCl এর ভর হচ্ছে আমরা জানি হাইড্রোজেন হচ্ছে 1 আর ক্লোরিন হচ্ছে কত 35.5, তাহলে সবকিছু মিলে হইলো কত 36.5। তাহলে এটা আণবিক ভর হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনেক বেশি আর এর অনেক কম। তাহলে এই জন্য কি হবে, হাইড্রোজেন ক্লোরাইড একই সময়ে হাইড্রোজেন ক্লোরাইড কি হবে, কম দূরত্ব অতিক্রম করবে, আর অ্যামোনিয়া গ্যাস কি হবে, অনেক বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্বটা কিন্তু কত হবে আমরা বের করতে পারবো। এটা যদি তোমার কি হয় x মিটার হয় আর টোটালটাই, আর এটা যদি তোমার কি হয় y মিটার হয়, তাহলে এখানে কিন্তু এদের ভর এবং দূরত্বের অনুপাত কি হবে, ব্যস্তানুপাতিক হবে। কিভাবে ব্যস্তানুপাতিক হবে, তাহলে যার ভর কম সে যাবে বেশি দূরত্ব, আর যার ভর বেশি সে যাবে কম দূরত্ব। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে x/y সমান হবে 17/36.5, এরকম, মানে উল্টো হবে এর। যার ভর তাহলে যার ভর বেশি তার দূরত্ব হবে কম, তাহলে ভর আর দূরত্বের গুণফলটা কি হবে, সেম থাকবে। যার ভর বেশি তার দূরত্ব কি হবে, কম হবে, অর্থাৎ 36.5 ইন্টু এক্স সমান হবে 17y। তাহলে এখান থেকে যদি টোটাল ডিস্টেন্স জানা থাকে তাহলে আমরা কিন্তু খুব ইজিলি কি করতে পারবো, এক্স ওয়াই এর মান বের করতে পারবো। টোটাল ডিস্টেন্স যদি সেই উদাহরণ হিসেবে 10 মিটার থাকে তাহলে কিন্তু আমরা এখানে কি করতে পারবো, এটা তাহলে কি হবে x মাইনাস 10 হবে। তাহলে y না লিখে আমরা কি লিখতে পারবো, x মাইনাস 10 লিখতে পারবো। কত লিখতে পারবো, 17 ইন্টু 10 মাইনাস এক্স। তাহলে এখান থেকে সহজে আমরা কি করতে পারবো, এক্স কাউন্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি সূত্র। তাহলে আণবিক ভর ইন্টু ডিস্টেন্স সব কি থাকবে,
এটা সমান থাকবে, যেহেতু ব্যাপন হার কি আণবিক ভরের ব্যস্তানুপাতিক, তার মানে অতিক্রান্ত দূরত্বটাও কি আণবিক ভরের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে সূত্রটাকে তোমরা এইভাবে লিখতে পারো, সূত্রটা এইভাবে মনে রাখতে পারো যে ব্যাপন হার, তাহলে ব্যাপন হার ইন্টু আণবিক ভর সমান, মানে প্রত্যেকটা বস্তুর ব্যাপন হার এবং আণবিক ভরের গুণফল কি হবে, সমান হবে। অথবা টাইম দিয়ে যদি আমরা করি তাহলে T1 ইন্টু M1 সমান T2 ইন্টু M2, অথবা সরি টি এর ক্ষেত্রে উল্টা, ডিস্টেন্সটা ব্যাপন হার ব্যস্তানুপাতিক, তাই আর টাইম তো সমানুপাতিক, তখন যার ভর বেশি তার টাইম লাগবে কি বেশি। ডিস্টেন্সটা হবে কি ব্যস্তানুপাতিক, ডিস্টেন্স হবে ব্যস্তানুপাতিক, তাহলে M2 x2 M1 x1, ঠিক আছে। যার ভর কম তার দূরত্ব বেশি, তাহলে ভর আর দূরত্বের গুণফল, তাহলে এই সূত্রটা তোমরা কি করতে পারো, মাথায় রাখতে পারো। মেনলি ডিস্টেন্স, ডিস্টেন্সের জন্য এটা, আর টাইমের জন্য উল্টাটা, M1 ডিভাইডেড বাই T1 সমান M2 ডিভাইডেড বাই T2, টাইম বেশি লাগবে আর কি টাইমের ক্ষেত্রে, মানে সেক্ষেত্রে ডিস্টেন্সটা যদি সমান হয়, একই ডিস্টেন্স যাওয়ার জন্য সময়েরটা এরকম হবে, আর একই সময়ের জন্য যদি আমরা হিসাব করি ডিস্টেন্সের জন্য এই সূত্র, এটা দিয়ে ডিস্টেন্স বের করতে পারবো, আর এটা দিয়ে আমরা টাইম বের করতে পারবো, ঠিক আছে। তো এখানে আছে যে হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলোর আণবিক ভর 2, 4, 28, 32 এবং 44। তাহলে এই গ্যাসগুলোর মধ্যে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম, তাই এর ব্যাপন হার সবচেয়ে বেশি হবে, এবং কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি, কাজেই কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার হবে সবচেয়ে কম। এরপর আরেকটা জিনিস নিঃসরণ, এই জিনিসটা আমরা সবাই জানি, আমরা যারা গ্যাস লাইট জ্বালিয়েছি বা গ্যাসের চুলা রান্না করি তারা জানি গ্যাস লাইট দিয়ে বা লাইটার দিয়ে বা গ্যাসের চুলার যে সিলিন্ডার আছে সেটা দিয়ে যে গ্যাস বের হয়, বা আমরা সাইকেলে মোটর সাইকেলে যখন পাম্প করি, গাড়িতে যখন পাম্প করি, তখন পাম্পার দিয়ে সজোরে কি হয় বাতাস বের হয়, তো এই জিনিসগুলোকে নিঃসরণ বলা হয়। যাই হোক আমরা দেখি কি বলছে, যে এটা ক নম্বরে আসে খুব সংজ্ঞা। সরু ছিদ্র পথে উচ্চ চাপ থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। তাহলে ব্যাপন এবং নিঃসরণের জন্য পার্থক্যটা কোথায় ছিল? ব্যাপনটা হচ্ছে নিজে নিজেই কোনো ধরনের চাপের ডিফারেন্স ছাড়াই, অর্থাৎ একটা মাধ্যমের সব পয়েন্টেই কি থাকবে, চাপ একই রকম থাকবে, কিন্তু পদার্থগুলো কি হবে আস্তে আস্তে এই জায়গায় উচ্চ ঘনস্থান থেকে, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে, উচ্চ ঘনত্ব থেকে, এটা কি উচ্চ ঘনত্ব, তাহলে এখানে মাথায় রাখতে হবে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে, এটা একটা ডিফারেন্স, এটা একটা শর্ত। আরেকটা হচ্ছে এটা কি একা একা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি স্বতঃস্ফূর্ত হবে, স্বতঃস্ফূর্ত ভাবে যাবে, এটা হচ্ছে ব্যাপনের জন্য শর্ত। আর নিঃসরণের জন্য শর্তটা হচ্ছে কি উচ্চ চাপ থেকে নিম্ন চাপে, তাহলে ওখানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব, আর এখানে হচ্ছে কি উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে, ঠিক আছে। তার মানে এখানে এক্সট্রা কি করতে হবে, চাপ প্রয়োগ করতে হবে। আর একটা ডিফারেন্স হচ্ছে এখানে কি সরু ছিদ্র পথে, এটা হচ্ছে কি ওটা হচ্ছে কি পুরো মাধ্যমের যে কোনো জায়গা জুড়ে যাবে, পুরো মাধ্যমে চতুর্দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে, আর এটা হচ্ছে কি একটা সরু ছিদ্র পথ, অর্থাৎ নজেল, একটা চিকন ছিদ্র দিয়ে কি হবে, এটা খুব জোরে কি হবে এই দিক দিয়ে বের হবে, চাপ প্রয়োগ করে বের করতে হবে। সহজ কথা, যখন আমরা মুখ চিকন করি ফু দেই, বা ওই যে পাম্প দেওয়ার সময় নজল দিয়ে আমরা একদিক দিয়ে চাপ প্রয়োগ করে আরেক দিকে খুব জোরে কি হয় বাতাস বের হয়, তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে কি নজল। বা গ্যাস লাইটারের ক্ষেত্রে আগেই কি করা হয়েছে, উচ্চ চাপে গ্যাস ভরিয়ে দেওয়া হয়েছে, এরপর যখন আমাদের যে ইয়াটা আছে নবটা আছে ওইটাতে চাপ প্রয়োগ করলে ভিতরে উচ্চ চাপের গ্যাসটা বাইরে কি হয় বেরিয়ে আসে, ঠিক আছে। তো এই নিঃসরণের ক্ষেত্রে একটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে নিঃসরণের ক্ষেত্রে যখন গ্যাসগুলো খুব জোরে বের হয় তখন ওই গ্যাসের তাপমাত্রা কি হয় কমে যায়, ঠিক আছে। তো ওইটা দেখি এখানে যদি থাকে তাহলে ব্যাখ্যা করবো, না থাকলে আমি পরে আলোচনা করতেছি। একটি বেলুনকে ফু দিয়ে ফোলাও, এবারে বেলুনের গায়ে এক টুকরা স্কচ টেপ লাগাও, এখন একটি আলপিন দিয়ে স্কচ টেপের উপর দিয়ে বেলুনটিতে
সরু ছিদ্র করো, দেখবে বেলুনের ভিতরের সমস্ত বাতাস সরু ছিদ্র পথ দিয়ে সজোরে বেরিয়ে গিয়ে বেলুনটি চুপসে গেছে। স্কচ টেপ না লাগিয়ে বেলুনটা ফুটা করার চেষ্টা করলে সেটি সশব্দে ফেটে যাবে। কারণ হচ্ছে বেলুনের যে ম্যাটেরিয়াল এটা খুব পাতলা হয়, এই জন্য এটা বাতাসের চাপ নিতে পারবে না, ফেটে যাবে। বেলুনের ভেতরে বাতাসের চাপ বেশি ছিল এবং বেলুনের বাইরে বাতাসের চাপ কম ছিল, তাই উচ্চ চাপের প্রভাবে ছিদ্রপথ পাওয়ার সাথে সাথে বেলুনের বাতাস নিম্নচাপের দিকে ধাবিত হয়েছে। এটাই মূলত নিঃসরণ। এক্ষেত্রেও তাপ আদান প্রদান ব্যাপনের মতো নিঃসরণের হারও, তাপ প্রদান করলে ব্যাপনের মতো নিঃসরণের হারও বৃদ্ধি পায়। তাহলে এক্ষেত্রেও তাপ দিলে কি হবে? নিঃসরণ বেশি হবে। তাহলে দুই ক্ষেত্রেই তাপের সাথে নিঃসরণের একটা সমানুপাতিক সম্পর্ক আছে। এরপর হচ্ছে কি, আমরা যানবাহনে জ্বালানি হিসেবে সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটা আমরা গাড়িকে সিএনজি বলি, আসলে সিএনজি গাড়ি না, ওই গাড়িগুলো সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস দিয়ে চলে, এই জন্য সেগুলোকে সিএনজি বলা হয়। তো ওদের জ্বালানিটা হচ্ছে সিএনজি। এটি মূলত উচ্চ চাপে সংকুচিত প্রাকৃতিক গ্যাস। যানবাহন চালানোর সময় এটি সিলিন্ডার থেকে উচ্চ গতিতে বেরিয়ে এসে ইঞ্জিনে প্রবেশ করে, অর্থাৎ এখানেও নিঃসরণ ঘটে। বাসাবাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা হয়। এক্ষেত্রে মূলত প্রোপেন ও বিউটেন, মেইনলি হচ্ছে বাংলাদেশে বিউটেন গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে তরল অবস্থায় সিলিন্ডারে রাখা হয়। একটা জিনিস মাথায় রাখবা যে উচ্চ চাপে তরল গ্যাসকে কি করা যায়? তরল বানানো যায় উচ্চ চাপে। চুলা চালানোর সময় যখন সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হয় তখন এটি গ্যাসে পরিণত হয়ে দ্রুত গতিতে বেরিয়ে আসে, অর্থাৎ এক্ষেত্রেও নিঃসরণ ঘটে। ব্যাপন ও নিঃসরণ মূলত একই প্রকৃতির ঘটনা। এদের মধ্যে মূল পার্থক্য হলো ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই, অর্থাৎ এটা নর্মাল চাপেই ঘটে, বায়ুমণ্ডলীয় চাপেই ঘটে, চাপের কোনো প্রভাব নেই। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব ঘটে, অর্থাৎ নিঃসরণ হওয়ার জন্য দুইটা ভিন্ন ভিন্ন চাপের চাপ লাগবে, বেশি চাপ থেকে কম চাপের দিকে আসবে। ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়বে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থ, যেখানে আর একটা ডিফারেন্স, নিঃসরণের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থ, আর ওখানে গ্যাস তরল কঠিন সবই হয়। কেবল গ্যাসীয় পদার্থ এবং মাধ্যমটাও গ্যাসীয়, এবং গ্যাসীয় মাধ্যমে ধারক পাত্রের সরু ছিদ্রপথ দিয়ে দ্রুত গতিতে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বের হয়ে আসে। তাহলে এখানে দুইটা জিনিস, এখানে গ্যাস, সবই গ্যাস, মাধ্যমও গ্যাস, যার নিঃসরণ হবে তারও সেটাও গ্যাস। আর ব্যাপনের ক্ষেত্রে কি ছিল? যে কোনো পদার্থ। রান্নার কাজে জ্বালানি হিসেবে আমরা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করি। আমরা যদি শুধু সিলিন্ডারের মুখ খুলে দেই এবং আগুন না ধরাই, তবে সিলিন্ডার থেকে প্রথমে সরু ছিদ্রপথ দিয়ে গ্যাস বের হয়ে আসবে, এটা হবে নিঃসরণ। এরপর সিলিন্ডার থেকে বেরিয়ে আসা ওই গ্যাস ঘরের চারদিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, এক্ষেত্রে ব্যাপন ঘটবে। সুতরাং এক্ষেত্রে প্রথম নিঃসরণ, তারপর ব্যাপন ঘটবে। তাহলে ব্যাপন এবং নিঃসরণ একসাথেই ঘটবে। যে কোনো ক্ষেত্রে নিঃসরণ যেখানে ঘটবে সেখানে অবশ্যই অবশ্যই ব্যাপন হবে, তার কারণ নিঃসরণের জন্য সবসময় প্রেসার ডিফারেন্স প্রয়োজন। এখন যদি কোনো একটা কন্টেইনার থেকে উচ্চ চাপে পদার্থ বের হয়ে আসে, গ্যাস, তাহলে এটা তো আর ওই চাপ তো সবসময় কি থাকবে না, একটা সময় চাপটা কি হয়ে যাবে? কমে যাবে। তখন তখন ওই পদার্থটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে কোন প্রক্রিয়ায়? তখন ব্যাপন প্রক্রিয়ায় আসতে। তবে আরেকটা জিনিস আছে, নিঃসরণ হচ্ছে একটা দ্রুত প্রক্রিয়া, এটা উচ্চ গতিতে হয়, আর ব্যাপন হচ্ছে একটা ধীর প্রক্রিয়া, আস্তে আস্তে ঘটে। তো এইখানে ব্যাপনের ক্ষেত্রে একটা জিনিস ঘটে, তোমরা হয়তো খেয়াল করবা যে গ্যাস লাইটার থেকে অনেক অনেক সময় তোমরা কি করছো? অযথা গ্যাস বের করছো, বের করে হাতে লাগাইছো, দেখছো, এবং গ্যাসটা দেখবে ঠান্ডা লাগবে তোমাদের। গ্যাসটা কি লাগবে? ঠান্ডা লাগবে। যদিও কি গ্যাস লাইট কি ছিল না, ঠান্ডা ছিল না, তোমরা হাত দিয়ে ধরছো, কিন্তু এখান থেকে যখন গ্যাসটা বের হয়ে যাচ্ছে তোমরা ওখানে হাত দিবা, দেখবা হাতে ঠান্ডা লাগতেছে। এটা কেন ঠান্ডা লাগে? এই ঠান্ডা লাগার পেছনে কারণ হচ্ছে সেগুলো একটা ছোট পাত্রে কি থাকে? সংকুচিত অবস্থায় থাকে। ছোট পাত্রে কি থাকে? তারা সংকুচিত অবস্থায়, কম্প্রেসড অবস্থায় থাকে, এইরকম সংকুচিত অবস্থায় থাকে। তাহলে এখন ছোট্ট একটা ছিদ্র যদি এখানে থাকে, এই ছোট্ট ছিদ্র দিয়ে যদি তারা উচ্চ গতিতে বের হয়ে যায়, তাহলে তাদের গতিশক্তি, তাদের গতিশক্তি কি হয়? হঠাৎ করে বেড়ে যায়। তাদের কি হয়? গতিশক্তি কি হয়? হঠাৎ করে বেড়ে যায়। এখন এই যে গতিশক্তি জিনিসটা ছিল স্থির, তার মধ্যে একটা কি হইলো? গতিশক্তি ট্রান্সফার হইলো, চতুর্দিকে ছড়িয়ে পড়লো। আমরা জানি শক্তির কি হয় না? সৃষ্টি বা ধ্বংস হয় না,
তাহলে এ গতিশক্তি পাইল কোথায়? তাহলে একে গতিশক্তি যোগান দিতে গিয়া কারো না কারো শক্তি কি করতে হয়েছে? ক্ষয় করতে হয়েছে। তাহলে এই যে আশেপাশের বাতাস বা ওর নিজের মধ্যে যে তাপ শক্তি ছিল, ওর নিজের মধ্যে এবং আশেপাশের বাতাসের মধ্যে যে তাপ শক্তি ছিল, সেই তাপ শক্তিটাকে সে কাজে লাগিয়ে কি করছে? গতিশক্তিতে রূপান্তর হয়েছে। এই জন্য তার তাপ শক্তি কমে গেছে এবং তার টেম্পারেচার কমে গিয়ে সেটা ঠান্ডা হয়ে গেছে। এই জন্য নিঃসরণ প্রক্রিয়ায় সবসময় ঠান্ডা হয়ে যায়। এই জন্য এটা একটা প্রসেসই আছে। একটা জিনিসকে বারবার সংকুচিত করে প্রসারিত করে সংকুচিত করে প্রসারিত করে একটা জিনিসকে কি করা যায়? তরল করা যায়, ঠান্ডা করা যায়। ঠিক আছে? এরপর আমরা দেখব যে পদার্থের তিনটা অবস্থা। মোমবাতির প্রজ্বলন এবং মোমের তিন অবস্থা। মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। আর এটা মোম কি? বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। এটা মাথায় রাখতে পারো তোমরা। তো হাইড্রোকার্বন কি জিনিস? হাইড্রোকার্বন আছে হাইড্রোজেন এবং কার্বন মিলে যে যৌগগুলো তৈরি হয়, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পদার্থ আছে হাইড্রোজেন এবং কার্বন মিলে, এগুলোকে বলা হয় হাইড্রোজেন কার্বন। হাইড্রোজেন ও কার্বন মিলে গঠিত জৈব যৌগই হলো হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন কি তোমরা মাথায় রাখবে এভাবে। মোমের প্রজ্বলনে আমরা মোমের কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিনটি অবস্থাই দেখতে পাই। মোমবাতিতে মোমের মধ্যে একটি সুতা থাকে। এই সুতাতে আগুন জ্বালালে সুতার চারদিকে হাইড্রোকার্বন অণুগুলো তাপে গলে গলে তরলে পরিণত হয়, অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। তাহলে এই যে মোম যখন জ্বলে তখন কি হয়? কিছু এই মোমটা তাপে গলে গিয়ে গলে গলে নিচের দিকে পড়ে, তাহলে এটা তরল হয়ে যায়, যদিও নিচে নামতে নামতে এটা আবার কঠিন হয়ে যায়। এরপর ওই মোমের কিছু অংশ আবার ওই তরল মোম আগুনের তাপে প্রথমে বাষ্পে পরিণত হয়। অতঃপর ওই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ উৎপন্ন করে। তাহলে কঠিন মোম সরাসরি কার্বন ডাই অক্সাইডের সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলো উৎপন্ন হয় না। এই যে তাপ এবং আলো এখানে উৎপন্ন হচ্ছে, আমরা দেখতেছি কি এখানে তাপ উৎপন্ন হচ্ছে, তাপ প্লাস আলো হয়। তাহলে আমাদেরকে কি কিন্তু প্রথমে কি করতে হয়? সরাসরি কঠিন মোমে কিন্তু প্রথমেই আগুন ধরে না, আমাদেরকে বাইরে থেকে আগুন দিয়ে আগে কি করতে হয়? এই যে নব এখানে যে একটা সলতে থাকে কাপড়ের, সেইটাকে আগে পুড়তে হয়। কেন পুড়তে হয়? মোমে কিন্তু সরাসরি প্রথমে আগুন ধরে না। তার কারণটা হচ্ছে কঠিন মোম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, অর্থাৎ অক্সিজেন প্লাস মোম এই দুইটা মিলে কিন্তু তাপ আলো উৎপন্ন হয়। এই যে মোম, কঠিন মোম বিক্রিয়া করে না। এই জন্য আমাদেরকে কি করতে হয়? প্রথমে সলতেতে আগুন দিতে হয়। সেই আগুনে মোম প্রথমে কি হয়? গলে যায়। প্রথমে মোমটা কঠিন মোম আগে তরল হয়, তারপর সেই তরল মোম আরও ইয়ে হয়, বাষ্প হয়। সেই তরল মোম কি হয়? মোমের বাষ্পে পরিণত হয়। এই বাষ্পীয় মোম কি করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে তাপ এবং আলো উৎপন্ন করে। এই জন্য মোমে প্রথমেই ফুট করে আগুন কি ধরে না, একটু সময় নেয়, তারপর মোমে আগুন ধরে। তাহলে বুঝতে পারছো কেন মোমে একটু দেরিতে আগুন ধরে? এই কারণেই। তাহলে ওই তরল মোম প্রথমে বাষ্পে পরিণত হয়, তারপর ওই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প, আলো এবং তাপ উৎপন্ন করে। তরল মোমের কিছু অংশ ঠান্ডা হলে তা আবার কঠিন মোমে পরিণত হয়, অর্থাৎ তাপের প্রভাবে মোমের কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিন অবস্থারই অস্তিত্ব এখানে পাওয়া যায়। আবার পদার্থের তিন অবস্থা আমরা কোথায় পাই? ফ্রিজে পাই। আমরা কোথায় পাই? ফ্রিজে। এটাকে বলা হয় কি? পদার্থের ত্রৈধবিন্দু। পদার্থের কি? ত্রৈধবিন্দু বলে একটা কথা আছে। সাধারণত ফ্রিজের ক্ষেত্রে এটা দেখা যায়। তোমরা ডিপ ফ্রিজ খুললেই দেখতে পাবা, ডিপ ফ্রিজে ডেফিনেটলি বরফ আছেই। খুলে দেখবা কিছু, অনেক সময় সব ডিপ ফ্রিজেই থাকে না, তাদের মাঝে মাঝে থাকে, দেখবা কিছু তরল অবস্থায় আছে, কিছু পানি। আবার ওখান থেকে ফ্রিজ থেকে আবার হাওয়া বের হয়, মানে কিছু জলীয় বাষ্প বের হয়। দেখবা ফ্রিজ খোলা মাত্র ওখান থেকে কি হয়? গ্যাসীয় কিছু অংশ বের হয়। তাহলে এটা একটা পানির একটা বিশেষ তাপমাত্রা এবং বিশেষ চাপ আছে, ওইটাকে যখন ফুলফিল করে, অর্থাৎ এটা পানির তৈজবিন্দু আছে 1 অ্যাটমসফিয়ার যদি চাপ হয় তাহলে সেটা হচ্ছে 273.16 কেলভিন। ঠিক আছে? এত তাপমাত্রা, এটা হচ্ছে পানির তৈজবিন্দু। ঠিক আছে? তো 1 অ্যাটমসফিয়ার চাপে এই তাপমাত্রা যদি কখনো ফুলফিল করে
তখন সেই ক্ষেত্রে পানি একসাথে কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে এই গেল মোমের মধ্যে 3টা অবস্থা। তো আজকের ক্লাসে এই পর্যন্ত থাক। এর পরের ক্লাসে আমরা গলন, স্ফুটন থেকে শুরু করে বাকি যে অংশ আছে সৃজনশীল সহ বাকি পুরোটাই শেষ করব। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।